পড়ছি আমরা এই পর্যন্ত? শুনিনি, আবার বলো। কোন লেকচারের কত নম্বর স্লাইড? স্যার লেকচার 5 এর স্লাইড 5। লেকচার 5 স্লাইড 5, ওকে। প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, সো আমরা খুব সম্ভবত এই পর্যন্ত পড়ছি। আমরা নেটওয়ার্ক টেকনিক শুরু করছিলাম এবং সেখানে আমরা বলছি নেটওয়ার্ক দু ধরনের হতে পারে, দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে পার্ট আর একটা সিপিএম। এবং আমরা আরো জানতে পারছি পার্টগুলো হলো ইভেন্ট ওরিয়েন্টেড আর সিপিএম হচ্ছে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। সো এই পর্যন্ত আমরা পড়ছি। এবং পার্টের ফুল মিনিং প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। হ্যাঁ, পার্টের ফুল মিনিং প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। এবং আমরা বলছি ইভেন্ট ওরিয়েন্টেড। সো এখন কেন পার্টগুলো ইভেন্ট ওরিয়েন্টেড সেটা আমরা বলবো। মনোযোগ দিয়ে শোনাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসে। পার্ট যে ডায়াগ্রামগুলা সেগুলা ইউজ করা হয় নন রিপিটিটিভ টাইপের প্রজেক্টের জন্য। নন রিপিটিটিভ মানে যেগুলা রিপিট হয়নি। আরো ক্লিয়ার করে বললে, যে প্রজেক্টগুলা এখনো আমি করিনি, যে টাইপের প্রজেক্ট এখনো আমি করিনি। সো যে প্রজেক্ট এখনো আমি করিনি সেই টাইপের প্রজেক্ট যদি আমাকে করতে হয়, সেই টাইপের প্রজেক্টের জন্য নেটওয়ার্ক করতে হয়, তখন আমি কি করি? পার্ট সিস্টেমটা অ্যাপ্লাই করি। কেন করি এবার শোনো। যে প্রজেক্টটা আমি এখনো করিনি সেই প্রজেক্টটা করতে গেলে কি কি কাজ করতে হবে, আই মিন কি কি অ্যাক্টিভিটি করতে হবে, সেটা আমি ভালো মতো জানি না। এবং যেখানে অ্যাক্টিভিটিগুলো আমি ভালো মতো জানি না, সেখানে অ্যাক্টিভিটিগুলো করতে কতটা সময় লাগবে সেটাও আমি ভালো মতো বুঝতে পারি না, জানতে পারি না। কিন্তু আমি হয়তো চেষ্টা করলে এটা করতে পারি যে যে কি কি ইভেন্টটা আমার শেষ করতে হবে সেটা হয়তো আমি কখনো চেষ্টা করে বলতে পারি। একটা উদাহরণ দেই। ধরো তুমি সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন নিয়ে কাজ করো। এখন তোমাকে যদি কখনো বলা হয় যে আমরা একটা স্যাটেলাইট লঞ্চ করাবো স্পেসে, এই প্রজেক্টটা তোমার জন্য কিন্তু একটা নন রিপিটেটিভ টাইপ অফ প্রজেক্ট। মানে এটা তুমি আগে কখনো করোনি, তোমার অভিজ্ঞতা নেই। সো এখন এই যে স্যাটেলাইটকে স্পেসে লঞ্চ করানো হবে, এই টাইপের প্রজেক্ট করতে দিলে তুমি কি কি অ্যাক্টিভিটি করতে হবে এটা খুব ভালো করে বলতে পারবা না। কিন্তু হয়তো এইটুক বলতে পারবা যে আমাকে একটা স্যাটেলাইট বানাতে হবে, সেটাকে লঞ্চিং প্যাড যেখানে সেখানে নিয়ে আসতে হবে এবং সেখান থেকে লঞ্চ করতে হবে। তার মানে কি আমি কিছু ইভেন্টের কথা বলতে পারতেছি। এই যে স্যাটেলাইট বানাই ফেলতে হবে একটা ইভেন্ট, লঞ্চিং প্যাডে নিয়ে আসতে হবে একটা ইভেন্ট, সেখান থেকে লঞ্চ করতে হবে একটা ইভেন্ট। কিন্তু এই যে স্যাটেলাইট বানাইতে গেলে কি করতে হবে, লঞ্চিং প্যাডে নিয়ে আসতে গেলে কি অ্যাক্টিভিটি করতে হবে সেটা আমি বলতে পারি না। আর এই কারণে যেহেতু আমি অ্যাক্টিভিটি সম্পর্কে বলতে পারি না, শুধুমাত্র কিছু ইভেন্ট সম্পর্কে বলতে পারি, এই জন্যই কিন্তু এগুলার জন্য পার্ট সিস্টেম ইউজ করা হয় নন রিপিটেটিভ টাইপের প্রজেক্টের জন্য, এবং এগুলাকে আমরা বলি ইভেন্ট ওরিয়েন্টেড। সো আবারও যদি সংক্ষেপে বলি তাহলে কেন পার্ট ডায়াগ্রাম ইভেন্ট ওরিয়েন্টেড? কারণ হলো পার্ট ডায়াগ্রাম করি আমরা নন রিপিটেটিভ টাইপ অফ প্রজেক্টের জন্য। নন রিপিটেটিভ প্রজেক্ট হইলে সমস্যা কি? নন রিপিটেটিভ প্রজেক্ট হইলে মানে হলো আমাদের এই ধরনের প্রজেক্ট করার অভিজ্ঞতা নেই।
আর এই ধরনের প্রজেক্ট করার অভিজ্ঞতা না থাকার কারণে এই ধরনের প্রজেক্টে কি কি অ্যাক্টিভিটি হতে পারে বা তাদের কি সময় লাগতে পারে সেটা আমরা জানি না। শুধুমাত্র চাইলে আমরা কিছু ইভেন্ট সম্পর্কে তথ্য পাইতে পারি। আর এই জন্যই পার্ট ডায়াগ্রাম গুলা বা পার্ট নেটওয়ার্ক টেকনিক ইভেন্ট ওরিয়েন্টেড। বুঝতে পারছি? আচ্ছা, আর হচ্ছে সিপিএম। সিপিএম মানে হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। সিপিএম অ্যাক্টিভিটি গুলো সিপিএম নেটওয়ার্ক গুলো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। কেন এগুলো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড? পার্ট যে কারণে ইভেন্ট ওরিয়েন্টেড, সিমিলার টাইপ অফ কারণে, সিমিলার টাইপ অফ রিজন সিপিএম অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। সিপিএম আমরা করি রিপিটেটিভ টাইপ, মানে যে প্রজেক্টগুলো করার আমাদের পূর্ব অভিজ্ঞতা ছিল সেই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে। সো এই ধরনের প্রজেক্ট করলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যেহেতু আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, এই প্রজেক্টগুলোর অ্যাক্টিভিটি সম্পর্কে, অ্যাক্টিভিটি টাইম সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকে। সো এই কারণে যেহেতু অ্যাক্টিভিটি এবং অ্যাক্টিভিটি টাইম সম্পর্কে খুব ভালো ধারণা থাকে, এই জন্য এগুলা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। যেমন উদাহরণ দিতে পারি কনস্ট্রাকশন প্রজেক্ট। একটা বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্টে কি কি অ্যাক্টিভিটি করতে হবে, একটা অ্যাক্টিভিটি করতে কি সময় লাগতে পারে, সেটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি, বুঝি। এবং সেই কারণে বিল্ডিং টাইপ অফ প্রজেক্ট করতে গেলে আমরা তখন সিপিএম নেটওয়ার্ক টেকনিক ইউজ করি। এখন আসি একটা, সো আমরা জানি তাহলে নেটওয়ার্ক ডায়াগ্রাম হচ্ছে কতগুলো ইভেন্ট আর অ্যাক্টিভিটির কে নিয়ে আমরা যদি কোনো ফ্লো ডায়াগ্রাম তৈরি করি, সেটাই হলো নেটওয়ার্ক ডায়াগ্রাম। এখন আমরা এখানে একটা এক্সাম্পল করব। এক্সাম্পল হচ্ছে একটা প্রজেক্টের কথা বলা হয়েছে। প্রজেক্টটা হচ্ছে লেইং এ ফাউন্ডেশন। ফাউন্ডেশন তৈরি করতে হবে। মানে এই প্রজেক্টের জন্য কি কি অ্যাক্টিভিটি করতে হবে সেটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে। যেমন আমাদের এক্সকাভেট করতে হবে, সাইডবোর্ড লেইং, সাইডবোর্ড প্লেস করতে হবে এবং কনক্রিটিং এর কাজটা করতে হবে। সো এরকম যদি কোনো প্রজেক্টের জন্য নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে বলে, নাম্বার 1 স্টেপ হলো আমাদেরকে কি কি অ্যাক্টিভিটি সেগুলা সিলেক্ট করতে হয়। তো এখানে দিয়ে দেওয়া আছে, যদি দিয়ে দেওয়া না থাকতো আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর টেকনিক্যাল নলেজ থেকে আমরা বলতে পারতাম একটা ফাউন্ডেশন করতে গেলে কি কি কাজ করতে হবে, সেগুলো অ্যাক্টিভিটি। 2 নাম্বার কাজ যেটা, সেটা হলো এই যে অ্যাক্টিভিটি গুলা বের করলাম বা দেয়া আছে, এগুলা সিকোয়েন্সিয়াল কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, মানে সিরিয়াল ওয়াইজ কিনা, যেটা আগে করতে হবে সেটা আগে, যেটা পরে করতে হবে সেটা পরে, এই সিকোয়েন্সে দেয়া আছে কিনা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সে দেয়া আছে এটা ঠিকই আছে। নাম্বার 3, এখন আমরা দেখব এগুলা কোনোটার উপর ডিপেন্ডেন্ট কিনা বা ইন্ডিপেন্ডেন্ট কিনা। অ্যাক্টিভিটি 2 রকম হয়। একটা হলো ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি গুলা তার পূর্বের কোনো অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি হলো সেগুলা যেগুলো তার পূর্বের কোনো অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে না। যেমন উদাহরণ দিতে পারি, বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ শেষ না হলে তুমি সুপার স্ট্রাকচারের কাজ করতে পারবা না। তাহলে সুপার স্ট্রাকচার ফাউন্ডেশনের কাজের উপর ডিপেন্ডেন্ট। সো এটা হলো ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি। আবার যদি বিল্ডিং এর ইলেকট্রিসিটি কাজ এবং প্লাম্বিং এর কাজের কথা চিন্তা করো, এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি করা যায়, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। এগুলাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি। সো নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করার 3 নাম্বার স্টেপ, এখানে যে অ্যাক্টিভিটি গুলো আছে এগুলাকে দেখতে হবে এগুলা ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট, সেই সম্পর্কটা কিরকম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সকাভেশন অফ ফাউন্ডেশন, লেইং সাইডবোর্ড। সাইডবোর্ড কিন্তু তুমি এক্সকাভেট করার আগে পর্যন্ত প্লেস করতে পারবে না, তার মানে লেইং সাইডবোর্ড কিন্তু এক্সকাভেশন অফ ফাউন্ডেশনের উপর ডিপেন্ডেন্ট। আবার সাইডবোর্ড প্লেস না করে তুমি কনক্রিটিং করতে পারবে না, তার মানে কনক্রিটিং ফাউন্ডেশন লেইং সাইডবোর্ডের উপর ডিপেন্ডেন্ট। সো এইখানে যে কাজগুলো দেয়া আছে কোনোটাই তার আগেরটা শেষ করার আগে আমরা করতে পারবো না। তো তার মানে হচ্ছে এগুলো সিরিয়ালে যাবে, একটার পর একটা যাবে। তাহলে আমরা প্রথম যেই অ্যাক্টিভিটিটা সেটা যদি আঁকি, ধরো অ্যাক্টিভিটি ডিনোট করে কি দ্বারা? অ্যারো দ্বারা। সো একটা অ্যারো আঁকলাম, সে অ্যারো মানে হচ্ছে ধরে নিলাম এটা হলো এক্সকাভেশন অফ ফাউন্ডেশন। এবং আমরা জানি একটা অ্যাক্টিভিটি শুরু এবং শেষে একটা ইভেন্ট থাকতে হয়। তো শুরু এবং শেষে সার্কেলের মাধ্যমে ইভেন্ট দিয়ে দিলাম।
সো এটা শেষ করার পরে তাহলে পরের অ্যাক্টিভিটি আমাদের কি, পরের অ্যাক্টিভিটিটা হচ্ছে লেইং সাইডবোর্ড। সো আরেকটা অ্যারো দিলাম এবং ধরে দিলাম এই অ্যারো মিন করতেছে লেইং সাইড বোর্ড, এবং এই অ্যাক্টিভিটির পরেও একটা ইভেন্ট দিয়ে দিলাম। তারপরের অ্যাক্টিভিটিটা কি, তারপরের অ্যাক্টিভিটিটা হচ্ছে কনক্রিটিং ফাউন্ডেশন। কনক্রিটিং ফাউন্ডেশন, সো এটার পরেও একটা ইভেন্ট দিয়ে দিলাম। সো হয়ে গেল, এতটাই সিম্পল। আমরা দেখলাম কি কি অ্যাক্টিভিটি, সেগুলো সিকোয়েন্সিয়াল আছে কিনা এবং সেগুলো পরস্পরের উপর ডিপেন্ডেন্ট কিনা, এবং সে অনুযায়ী আমরা এঁকে ফেললাম। সো যেহেতু অ্যাক্টিভিটি দেওয়া ছিল এবং অ্যাক্টিভিটি থেকে আমরা এটা আঁকলাম, সো এটা হচ্ছে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রাম। এখন এটাকে যদি আমাদের ইভেন্ট ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রামে কনভার্ট করে ফেলতে হয় তাহলে কিভাবে করা যায়? সো আমরা বলছি ইভেন্ট কখন হয়, ইভেন্ট হয় যখন অ্যাক্টিভিটি করা কমপ্লিট হয়ে যায়, মানে অ্যাক্টিভিটি তুমি করতেছো 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 প্রেজেন্ট টেন্স, যখন অ্যাক্টিভিটিটা কমপ্লিট হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়, পাস্ট টেন্স হয়ে যায়। সো এখানে যেমন আমাদের অ্যাক্টিভিটি দিয়ে আছে এক্সকাভেশন অফ ফাউন্ডেশন, প্রেজেন্ট টেন্স, ফাউন্ডেশন এক্সকাভেট করতেছি এক্সকাভেট করতেছি করতেছি করতে করতে যখন এটা ইভেন্টে হয়ে গেল তখন কি হয়ে গেল, ফাউন্ডেশন এক্সকাভেটেড, মানে ফাউন্ডেশনের কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা আগেই বলছি যখন একটা কাজ করে শেষ করে ফেলি তখন যেই পর্যায়ে এসে দাঁড়ায় তাকে বলা হয় ইভেন্ট। তো এই যে আমি এক্সকাভেট করতে 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 যেখানে ইভেন্ট হয়ে গেল এখানেই ঘটনাটা হইলো ফাউন্ডেশন এক্সকাভেটেড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখানে লিখে দিলাম ফাউন্ডেশন এক্সকাভেটেড। এই লেখাটা সার্কেলের ভিতরে হইতো আর কি, কিন্তু সার্কেলের ভিতরে জায়গা নেই, তো সো আমি এই জন্য বাইরে লিখলাম। সো আবারও বলি, এক্সকাভেশন ফাউন্ডেশন অ্যাক্টিভিটি হতে 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 যখন কমপ্লিট হয়ে গেল, যখন সেন্টেন্সটা হয়ে গেল ফাউন্ডেশন এক্সকাভেটেড, তখন একটা ইভেন্ট হয়ে গেল। একইভাবে লেইং সাইডবোর্ড, কাজটা করতে 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 যখন সাইডবোর্ডস লেইড হয়ে গেল তখন সেটা হয়ে গেল ইভেন্ট। আবার যখন আমি কনক্রিটিং করতেছি করতেছি ফাউন্ডেশনের কনক্রিটিং করতেছি করতে করতে একসময় শেষ হয়ে যাবে, এবং যখন ফাউন্ডেশন কনক্রিটেড হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, সেটা ইভেন্ট হয়ে যাবে। সো দেখো অ্যাক্টিভিটি গুলাকে পাস্ট টেন্সে কনভার্ট করে স্টেটমেন্টটা সার্কেলের ভিতর লিখে দিলাম, লিখে দেওয়াতে সেগুলো ইভেন্ট হয়ে গেছে। এখন যদি আমি এরর উপরে লেখা যে অ্যাক্টিভিটির স্টেটমেন্ট গুলা সেগুলো ডিলিট করে দিই, তাহলে ডায়াগ্রামটা যে অবস্থায় দাঁড়ালো এটা হয়ে গেল ইভেন্ট ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো দেখো অতি সহজেই একটা প্রজেক্টের জন্য অ্যাক্টিভিটি যেহেতু দেয়া ছিল, আমরা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ডায়াগ্রামটা তৈরি করলাম এবং সেখান থেকে শেষ পর্যন্ত ইভেন্ট ওরিয়েন্টেডে কনভার্ট করে ফেললাম। আর এখানে দেখো প্রথম যে ইভেন্টটা, একদম শুরুতে যে ইভেন্টটা, সেটাতে আমরা কোনো কথা লিখতে পারি নাই। সো এইটা তো আমরা চেষ্টা করলে ইচ্ছা করলে কিছু একটা লিখে দিতে পারি। সেটা কিরকম, এই ইভেন্টটা থেকে প্রজেক্ট স্টার্ট হয়েছে কিন্তু। সো এইটারে আমরা লিখতে পারি প্রজেক্ট স্টার্টেড। সো এই দেখো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ডায়াগ্রামকে ইভেন্ট ওরিয়েন্টেড ডায়াগ্রামে কনভার্ট করে ফেললাম। বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো এখানে ওই যে যে জিনিস আমি ওইখানে এঁকে দেখালাম এখানে ওই জিনিসই লেখা আছে। এখন আরেকটা এক্সাম্পল করি। এই এক্সাম্পলে একটা প্রজেক্টের কথা বলা হয়েছে। প্রজেক্টটা কি, পারচেজিং এ নিউ হেভি ডিউটি লেদ। একটা হেভি ডিউটি লেদ মেশিন কেনা হবে। লেদ মেশিন চিনো? দেখছো লেদ জি মেশিন? স্যার। বুঝছো যে বিভিন্ন মেশিন কি বলে বিভিন্ন পার্টস পাতি বানানো যায় আর কি, ওইটা হ্যাঁ দিয়ে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে বিভিন্ন তোমার মেটাল কেটে টেটে ড্রিল করে ইত্যাদি করে করে সেটা দিয়ে বিভিন্ন পার্টস বানানো যায়। ওই যে আমাদের রাস্তাঘাটে ওই থাকে না ওয়েল্ডিং এর দোকান টোকান গুলো থাকে, ওদের কাছে থাকে। হুম।
এই যারা ডিপ্লোমা পড়ে আসছো তাদের মনে হয় কোর্স কারিকুলামে ছিল, তো বুয়েটের সিলেবাসেও ছিল, এখানে কেন নাই আমি আসলে জানি না। সো লেদ মেশিন হলো এরকম মেশিন যেটা দিয়ে ওই যে লোয়ার ওয়ার্ক এটা দিয়ে বিভিন্ন পার্টস তৈরি করা যায়। সো কোনো একটা কোম্পানি সে হয়তো কি করবে, একটা নতুন লেদ মেশিন কিনবে, আর তার অলরেডি এক্সিস্টিং যে ওল্ড লেদ মেশিনটা আছে সেটাকে সে ডিসপোজ করে দিবে। এইটা একটা প্রজেক্ট। আমি বলছো তার এই প্রজেক্টটা করতে গেলে তাকে যে যে টাস্ক গুলা করতে হবে, যে অ্যাক্টিভিটি গুলা করতে হবে, সেগুলো এখানে সিরিয়ালি দেয়া আছে। যেমন কি অ্যাওয়েট ডেলিভারি অফ দ্য লেদ, মানে লেদ মেশিনের জন্য ওয়েট করতে হবে। সো এখান থেকে এটা বোঝা যাইতেছে যে লেদ মেশিনটা অলরেডি অর্ডার করা হয়েছে, হয়তো বিদেশ থেকে আনবে, বিদেশে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, সেটা এসে পৌঁছাবে। সো এখন বলতে পারো স্যার সে তো লেদ মেশিনের জন্য ওয়েট করতেছে, এখানে কি কোনো কাজ হচ্ছে কিনা? কারণ আমরা বলি কোনো কাজ হইলে সেটা একটা অ্যাক্টিভিটি, কিন্তু এই যে লেদ মেশিনের জন্য বসে আছে ওয়েট করতেছে, এটা কিভাবে কাজ হইলো? দেখো লেদ মেশিনের জন্য সে যে বসে আছে তার মানে কি তাকে সময় ক্ষেপণ করতে হচ্ছে, টাইম রিসোর্স এখানে যাচ্ছে। সো টাইম কিন্তু একটা রিসোর্স, টাকা যেমন রিসোর্স, টাইম একটা রিসোর্স, ম্যাটেরিয়াল একটা রিসোর্স। মোহাম্মদ মনসুর আলম কে? বাবা তোমার আইডিটা পুরা লেখো, 3 লিখলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, সো যেটা বলতে গেছিলাম, এই যে অ্যাওয়েট ডেলিভারি অফ লেদ মেশিনের জন্য আমি যে ওয়েট করতেছি, এটা অ্যাক্টিভিটি এই কারণে, কারণ এই যে টাইম ওয়েস্ট করতেছি, টাইম ক্ষেপণ হচ্ছে, এই জন্য এটা একটা অ্যাক্টিভিটি। যেই কাজ টাইম রিসোর্স ইউজ করতেছে সেটা অ্যাক্টিভিটি, টাইম একটা রিসোর্স হিসাবে কাউন্ট করতে হবে। এরপরে কি কাজ, কি অ্যাক্টিভিটি দেওয়া আছে, রিমুভ এক্সিস্টিং লেদ, যে লেদ মেশিনটা অলরেডি আছে পুরান, সেটাকে রিমুভ করতে হবে তার প্লেস থেকে, তার জায়গা যে জায়গায় বসানো সেই জায়গা থেকে ওকে রিমুভ করতে হবে। তারপরে কি করতে হবে, ইনস্টল পাওয়ার সাপ্লাই। নতুন লেদ মেশিনটা যেহেতু হেভি ডিউটি, এখান থেকে বুঝতে পারতেছো, তার মানে তার জন্য পাওয়ার সাপ্লাই সিস্টেমটা আর একটু আপ টু ডেট হইতে হবে, সেটা ইনস্টল করতে হবে। তারপরে নতুন লেদ মেশিন হাতে পাওয়ার পরে সেটাকে ইনস্টল করতে হবে জায়গা মতো। এরপরে নতুন লেদ মেশিনটাকে পাওয়ারের সাথে কানেকশন দিতে হবে। নতুন লেদ মেশিনটাকে টেস্ট করে দেখতে হবে সেটা পারফেক্টলি কাজ করতেছে কিনা, এবং যেই মাত্র নতুন লেদ মেশিনটা দেখা যাবে পারফেক্টলি কাজ করতেছে, তখন ওই যে আগে থেকে রিমুভ করে রাখছি পুরানটা, সেটাকে আমরা ফেলে দিব, ডিসপোজ করে দিব। এই হইলো যে যে অ্যাক্টিভিটি গুলা করা লাগবে। সো আমরা বলছি নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকার যেই স্টেপ গুলা, নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভিটি গুলা খুঁজে বের করতে হবে, যেটা অলরেডি আমাদের করে দিছে। নাম্বার 2 হচ্ছে এগুলাকে আমাদের সিকুয়েন্সিয়াল বা অর্ডার অনুযায়ী সাজাইতে হবে। সো এখন বলো এখানে যে অর্ডারে দেয়া আছে সেটা কি ঠিকঠাক দেয়া আছে, না এটাকে আবার নতুন করে অর্ডার ঠিক করতে হবে? কি মনে হয়? এটা পুরোপুরি তোমার টেকনিক্যাল জাজমেন্ট ইউজ করে করবা, এবং সেটা করার জন্য অলরেডি যে বেসিক পড়ালেখার দরকার ছিল সেটা তোমরা যথেষ্ট করে আসছো। সো বলো এখানে যে কাজগুলা, যে অ্যাক্টিভিটি গুলার কথা বলা হয়েছে, এগুলা সিকোয়েন্সিয়াল আছে কিনা বা ঠিকঠাক অর্ডারে আছে কিনা? কি কিছুই বুঝতেছি না? ওকে, আমি উত্তরটা বলে দিই, ঠিকঠাক অর্ডারে আছে। হ্যাঁ, প্রশ্ন জিজ্ঞাসা করে লাভটাকে, রেসপন্স তো করো না। ওকে, ঠিক আছে। সো এগুলা সিকোয়েন্সিয়াল অর্ডারে দেয়া আছে। নাম্বার 3, এখন আমাদেরকে কি করতে হবে, এগুলা কোনটা কোনটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, সেটা খুঁজে বের করতে হবে। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার 1, 2, 3 নাম্বার এগুলা কিন্তু কার উপর ডিপেন্ড করতেছে না, অ্যাক্টিভিটি গুলা। সো এগুলাকে আমি একই সময় করতে পারতেছি, কারণ আমার উদ্দেশ্য হলো
যে কাজগুলো অন্য কাজের উপর ডিপেন্ডেন্ট না, এই কাজগুলো একই সময়ে তাড়াতাড়ি শুরু করে একই সময় করে ফেলে আমি যত কম সময়ে প্রজেক্টটা করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রজেক্ট ম্যানেজারের তাই চেষ্টা হওয়া উচিত এবং তা করেও। সো এই জন্য আমরা দেখতে পাচ্ছি 1 2 3 এগুলো কারোর উপর ডিপেন্ডেন্ট না। সো এই কারণে এই তিনটাকে একদম শুরুতে শুরু করে দেয়া যাইতে পারে। এবং দেখো এখানে আমরা যে ছবিটা আঁকলাম 1 2 3 এই যে তিনটা অ্যাক্টিভিটি ছিল 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সেগুলোকে আমরা একই সময় একই জায়গা থেকে শুরু করছি, যে অ্যাওয়েড ডেলিভারি অফ দ্য লেদ, তারপর রিমুভ এক্সিস্টিং মেশিন, তারপর ইনস্টল পাওয়ার সাপ্লাই। 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইনস্টল লেদ। সো এখন দেখি এইটা ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট। নতুন লেদটা আমি তখনই ইনস্টল করতে পারবো যখন পুরান যে লেদ মেশিন, সরি, যখন নতুন লেদ মেশিনটা আমার হাতে চলে আসবে। মানে এই যে আমি নতুন মেশিনের জন্য ওয়েট করতেছিলাম, যখন সেই মেশিনটা আমার হাতে চলে আসবে তখনই আমি তাকে ইনস্টল করতে পারবো। তার মানে এই যে আমি পুরান মেশিনের জন্য ওয়েট করতে করতে শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়া মানেই হলো এখানে আমার মেশিনটা হাতে চলে আসবে। তো মেশিনটা হাতে চলে আসার পরে তারপর আমার অ্যাক্টিভিটি কি, ইনস্টল লেদ, এই লেদ মেশিনটাকে ইনস্টল করে ফেলবো। ওকে, এখন তারপরের অ্যাক্টিভিটি কি, তারপরে অ্যাক্টিভিটি হচ্ছে কানেক্ট টু পাওয়ার। মানে নতুন যে মেশিনটি ইনস্টল করলাম তাকে পাওয়ারের সাথে কানেক্ট করতে হবে। এখন খেয়াল করে দেখো, পাওয়ারের সাথে কানেক্ট করতে গেলে এর আগে দুইটা কাজ শেষ হইতে হবে। একটা কি, নতুন মেশিনটাকে ইনস্টল করতে হবে এবং পাওয়ার সাপ্লাই ইনস্টল হইতে হবে। এই দুইটা কাজ শেষ হলেই তুমি তাকে পাওয়ারের সাথে কানেক্ট করতে পারো, তার আগে পারবা না। শুধু লেদ ইনস্টল হইলে তাকে পাওয়ারের সাথে কানেক্ট করা যাবে, যদি পাওয়ার ইনস্টল না হয় যাবে না। সো এই জন্য দেখো আমরা দেখাইলাম যে নতুন লেদ মেশিনটি ইনস্টল করা শেষ হয়ে গেল, ইভেন্ট হয়ে গেল, অ্যাক্টিভিটি থেকে ইভেন্ট হয়ে গেল, কাজটা হয়ে গেল। আর পাওয়ার সাপ্লাই যেটা দরকার ছিল সেটাও ইনস্টল হয়ে গেল, সেটা ইভেন্ট হয়ে গেল। সো এই দুইটা শেষ হয়ে যেখানে ইভেন্ট হয়ে গেল তারপরেই অ্যাক্টিভিটি আমরা শুরু করব কানেক্ট টু পাওয়ার। এই যে তারে পাওয়ারের সাথে কানেকশন দিলাম, পাওয়ারের সাথে কানেক্ট দিয়ে দিলাম, দিয়ে দিয়ে পাওয়ারের সাথে কানেকশন শেষ হয়ে গেল যে ইভেন্ট, তারপরের অ্যাক্টিভিটিটা কি হবে, তারপর এখন আমরা তারে টেস্ট করব। পাওয়ারের সাথে কানেকশন দিলেই তো পাওয়ার দিয়ে দেখা যায় এখন সে কাজ করে কি করে না। সো তারে টেস্ট করব, টেস্ট করে যখন দেখা যাবে সে ফুললি টেস্টেড ঠিকঠাক আছে তখনই ইভেন্টটা শেষ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস কি করতে হবে, এই যে আমরা পুরান মেশিনটাকে যে রিমুভ করে এই জায়গায় 2 নাম্বার ইভেন্টে এনে বসায় রাখছি, এখন আমাদেরকে কিন্তু পুরান মেশিনটা শুধু রিমুভ করলে হবে না, তাকে ডিসপোজ করে দিতে হবে। তো এতক্ষণ ধরে এই পর্যন্ত এসে আমরা বসেছিলাম, সামনে আগাই নেই। কেন আগাই নাই, ওই যে শুরুতেই বলছিলাম পুরান মেশিনটা তখনই ডিসপোজ করব যখন নতুন মেশিনটা পারফেক্টলি কাজ করবে টেস্ট করার পরে। সো যেখানে আমি টেস্ট করার পরে নতুন মেশিনটা কাজ করে দেখতেছি, তখন ওই যে ওই ইভেন্ট থেকে আরেকটা অ্যাক্টিভিটি যেটা হচ্ছে ডিসপোজ অফ এক্সিস্টিং মেশিন, সেটাকে হলো একদম এখানে এনে কানেক্ট করে দিচ্ছি। এটা আমি বুঝাতে চাচ্ছি যে ডিসপোজিং এক্সিস্টিং মেশিন এই অ্যাক্টিভিটিটা তখনই শেষ করব যখন নতুন মেশিনটা সম্পূর্ণ টেস্টেড হয়ে যাবে। সো এইভাবে আমরা এই যে স্টেপগুলা ফলো করে শুরুতে অ্যাক্টিভিটিগুলা সিলেক্ট করা, তারপর সেগুলা সিকোয়েন্সিয়াল আছে কিনা সেটা ঠিক করে নেওয়া, তারপর সেগুলোর মধ্যে ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি ইত্যাদি দেখে কোনটার পর কোনটা আসবে সেটা মেনে নেটওয়ার্ক ডায়াগ্রামটা তৈরি করে ফেলা। এবং যেহেতু অ্যাক্টিভিটিগুলো দিয়ে আমি নেটওয়ার্ক ডায়াগ্রামটা তৈরি করলাম, এই জন্য এটাকে বলা হয় অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড নেটওয়ার্ক। এখন এরপরে যদি আমাকে প্রশ্ন করে যে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রামটাকে ইভেন্ট ওরিয়েন্টেড বানিয়ে ফেলতে হবে, যে একটু আগে একটা উদাহরণ দেখাইলাম, যে তখন আমাকে কি করতে হবে, এই যে অ্যাক্টিভিটির স্টেটমেন্ট গুলাকে আমি পাস্ট টেন্সে কনভার্ট করে তারপরে ইভেন্টে ঢুকে দিব। সো সেটাই দেখো এরপরে স্লাইডে করছি। সো আমাদের দেখো এখান থেকে যদি দেখো রিমুভ এক্সিস্টিং মেশিন, সো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেটা কি হবে, এই যে 2 নাম্বার যে ইভেন্টটা তার ভিতর ঢুকে যাবে, লেখা হবে এক্সিস্টিং মেশিন রিমুভ। আচ্ছা, আজান শেষ হোক, তারপর আমরা আবার কন্টিনিউ করব।
ওকে, আমরা আবার কন্টিনিউ করি। সো আমাদের পরের কাজ হচ্ছে এই যে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড যে ডায়াগ্রামটা আমরা তৈরি করলাম তাকে ইভেন্ট ওরিয়েন্টেড ডায়াগ্রামে কনভার্ট করে ফেলা। এবং আমরা এর আগে দেখছি তার জন্য আমরা কি করি, অ্যাক্টিভিটির যে স্টেটমেন্টটা থাকে তাকে পাস্ট টেন্সে কনভার্ট করে ইভেন্টের ভিতরে এখানে ঢুকিয়ে দিই। সো যেখানে যে অ্যাক্টিভিটিটা ছিল রিমুভ এক্সিস্টিং মেশিন, তাহলে সেই কাজটা কমপ্লিট হয়ে গেলে তার স্টেটমেন্ট কি হবে, এক্সিস্টিং মেশিন রিমুভড। সো আমরা এক্সিস্টিং মেশিন রিমুভড লিখে এই যে 2 এর ভিতর ঢুকিয়ে দেব। দেখো এই কাজটাই করছে। তারপর এবার নিচের দিকে আসো, এখানে ছিল অ্যাওয়েট ডেলিভারি অফ লেদ মেশিনের জন্য ওয়েট করতেছিল। সো এই অ্যাক্টিভিটি কখন শেষ হবে, যখন লেদ মেশিনটা তুমি পেয়ে যাবা, মানে লেদ অবটেন্ড বা লেদ মেশিন অবটেন্ড। সো এটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা লেদ অবটেন্ড লিখে এই 3 নাম্বারে ঢুকে দিতে পারবো। সো দেখো এই যে এখানে লেদ অবটেন্ড হয়ে গেল। সো এখন আসি এই জায়গায়, দেখো ইনস্টল লেদ এটা গিয়ে এই ইভেন্টে মিলছে, আবার ইনস্টল পাওয়ার সাপ্লাই এটাও গিয়ে এই ইভেন্টে মিলছে। সো এখন এটাকেও যদি আমরা ওই যে পাস্ট টেন্সে কনভার্ট করে এখানে নিয়ে আসি তাহলে কি হবে, লেদ ইনস্টলড, আবার এটাও হয়ে যাবে পাওয়ার সাপ্লাই ইনস্টলড। এবং দুইটাই দেখা যাবে যে 4 নাম্বার যে ইভেন্টটা এর ভিতরে দুইটাই ঢোকার চেষ্টা করতেছে। এখন খেয়াল রাখবা একটা ইভেন্টের ভিতরে এরকম দুইটা অ্যাক্টিভিটি ইভেন্ট কনভার্ট হয়ে ঢুকতে পারবে না। সো একটা সার্কেলের ভিতরে একই সময়ে শুধুমাত্র একটা ইভেন্টই ঢুকতে পারবে, একটা অ্যাক্টিভিটি কনভার্ট হয়ে ইভেন্ট হয়ে ঢুকতে পারবে। সো সেই ক্ষেত্রে কি করা যায়, একটা অ্যাক্টিভিটির জন্য এই ইভেন্টটাকে বরাদ্দ রাখি, অন্য আরেকটা ইভেন্টকে আমি আরেকটা সার্কেল জেনারেট করে দিয়ে দিই। সো দেখো এখানে যে সার্কেলটা ছিল, ইভেন্টটা ছিল লেদ ইনস্টলড, এই যে লেদ ইনস্টলড তারে আমি দিয়ে দিছি। আর অন্য যেটা ছিল পাওয়ার সাপ্লাই ইনস্টল পাওয়ার সাপ্লাই, যেটা হয়ে যাবে পাওয়ার সাপ্লাই ইনস্টলড, সেটাকে আমি আলাদা একটা সার্কেল বানিয়ে দিয়ে দিছি। এই সার্কেলটা কিন্তু আমি নিজে বানাই দিছি, আগে ছিল না, এখানে একটাই সার্কেল ছিল, ওইটা লেদ মেশিনকে দিয়ে দিছি। আর এই যে এর জন্য আরেকটা সার্কেল দরকার ছিল, সেটা আমি নতুন একটা সার্কেল বানিয়ে দিয়ে দিছি। এখন এই সার্কেল এই পর্যন্ত এসে বসে থাক, ওরে নিয়ে পরে আমরা কথাবার্তা বলবো। সো লেদ ইনস্টলের পরে যেখানে এই যে 4 নাম্বার সার্কেলে আসছে, এর পরের অ্যাক্টিভিটি কি ছিল, কানেক্ট টু পাওয়ার। তাহলে এটা যখন কাজটা হয়ে যাবে পাস্ট টেন্সে হয়ে যাবে পাওয়ার কানেক্টেড, এবং সেটা এসে এখানে ঢুকবে। সো দেখো এই যে এইখানে ছিল আর কি কানেক্ট টু পাওয়ার, সেটা হইলো পাওয়ার কানেক্টেড, এখানে চলে গেল। তারপরে পাওয়ার কানেকশনের পরের কাজটা কি, তারপর হলো এখন এই যে এখানে টেস্ট করতে হবে। সো এই যে যেখানে টেস্ট, সেটা আইকনটি টেস্টটা কমপ্লিট হয়ে গেলে কি হয়ে যাবে, টেস্টেড, মানে লেদ টেস্টেড। সো দেখো লেদ টেস্টেড এখানে আমরা ঢুকে দিছি। এখন আসি এই যে জায়গায় এই ব্যাটারে এখানে অসমাপ্ত রেখে আসছি, মনে রাখবা কোনো নেটওয়ার্ক ডায়াগ্রাম কখনোই ওপেন থাকতে পারবে না, মানে একটার সাথে একটা কানেক্টেড হয়ে যাবে। সো এই যে এই ব্যাটারে আলাদা একটা সার্কেল তৈরি করে যে পর্যন্ত এনে রেখে দিছি, এরপরে যদি কিছু না করে এই ব্যাটা এখানে এসে আটকায় থাকবে, মানে ওপেন হয়ে থাকবে, সেটা হইতে দেয়া যাবে না। এইটা একটা দিক। আরেকটা দিক, এই যে আমরা বলতেছি লেদ টেস্টেড, লেদ টেস্ট করছি, লেদ টেস্ট করার আগে কিন্তু 2টা কাজ কমপ্লিট করা হয়েছে, বা এরও আগে দেখি এই যে আমরা পাওয়ার কানেক্ট করছি, পাওয়ারের সাথে কানেক্ট করছি, তার আগে কিন্তু 2টা কাজ কমপ্লিট করা লাগছে। এক হইলো লেদ মেশিন ইনস্টল করা লাগছে, পাওয়ার ইনস্টল করা লাগছে। এখন আমরা যে এই পর্যন্ত এনে আটকায় রাখলাম, এরপরে যদি এই যে এই অংশ যদি না থাকে, ধরে নেবে এই অংশ নাই, তাহলে কি মনে হইতেছে যে লেদ ইনস্টলেশনের পরপরই আমি তারে পাওয়ারের সাথে কানেক্ট করে দিতে পারছি, কিন্তু ব্যাপারটা সেটা না, আমাকে কিন্তু পাওয়ারটা ইনস্টল করে আসতে হয়েছে। সো এই জন্য আমি করব কি, তখন এই যে এখানে যা দেয়া আছে একটা ডটেড লাইন দিয়ে আমি একটা অ্যাক্টিভিটির মতো করে দেখাইলাম, এবং এটাতে আমার 2টা উদ্দেশ্য সার্ভ হলো। এক, এই জায়গাটা এই জায়গায় যদি থেমে থাকতো তাহলে এই জায়গাটা ওপেন হয়ে থাকতো, সেটা ক্লোজ হয়ে গেল।
আর নাম্বার 2, এখন আমি এটা দেখলেই বুঝতে পারতেছি যে আমি পাওয়ার কানেক্টেড তখনই করতে পারছি যখন পাওয়ার ইনস্টল হয়ে গেছে এবং লিড ইনস্টল হয়ে গেছে। সো এই যে একটা ডটেড লাইন দেয়া অ্যাক্টিভিটি দিয়ে আমি জিনিসটাকে ক্লোজ করলাম এবং কন্টিনিউশন বা সিকোয়েন্সটা লজিক্যাল দেখাইতে পারলাম, এইটা একটা অ্যাক্টিভিটি এবং এই টাইপের অ্যাক্টিভিটিকে বলা হয় ডামি অ্যাক্টিভিটি। ডামি অ্যাক্টিভিটিকে নেটওয়ার্কে এরকম ডট ডট লাইন টানা অ্যারো দিয়ে বোঝানো হয়। এবং খেয়াল রাখবা, ডামি অ্যাক্টিভিটিতে কোনো কাজ হয় না, নো ওয়ার্ক। এবং যেহেতু কোনো কাজ হয় না, সেজন্য এখানে কোনো রিসোর্সও লাগে না, নো রিসোর্স। সো এই হইল ঘটনা। আবারও বলি, 4 নাম্বার সার্কেলে এসে আমরা দেখতে পাইলাম যে দুইটা অ্যাক্টিভিটি পাস্ট টেন্স হয়ে এখানে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। সো আমরা বলছি একটা সার্কেলের ভিতর দুইটা অ্যাক্টিভিটিকে পাস্ট টেন্স করে আমরা ঢুকাইতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, একটা অ্যাক্টিভিটিকে ওই সার্কেলটা দিয়ে দাও, যেমন আমরা ইনস্টল লেড এটাকে এই সার্কেল দিয়ে দিছি, আর অন্য যে অ্যাক্টিভিটিটা বাকি ছিল তাকে নতুন একটা সার্কেল বানিয়ে তার ভিতর ঢুকাই দিছি। তারপর যেটাকে সার্কেল দিয়ে দিছি তারপরে আবার স্টেপগুলো কন্টিনিউ করছি, এই যে এরপরে স্টেপগুলো কন্টিনিউ করছি, এবং তারপরে কি করছি, এই যে এই বেটাকে একটা নতুন সার্কেল দিয়ে এখানে আটকে রাখছিলাম, তারে হইলো একটা ডামি অ্যাক্টিভিটি দিয়ে পরেরটার সাথে কানেক্ট করে দিছি, এবং যা দিয়ে কানেক্ট করছি তার নাম ডামি অ্যাক্টিভিটি। ডামি অ্যাক্টিভিটি মানে হচ্ছে এখানে কোনো কাজ হয় না। তুমি দেখো এখানে কিন্তু কোনো কাজ হয় নাই, এই যে এই অ্যাক্টিভিটিতে কাজ হয়েছে, এই অ্যাক্টিভিটিতে কাজ হয়েছে, অ্যাক্টিভিটিতে কাজ হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো কাজ হয় নাই। পাওয়ার কানেকশনের জন্য কি লাগতো, পাওয়ার ইনস্টল করা কমপ্লিট, সেটা এখানে হয়ে গেছে। নতুন করে এই যে তীরটা আমি দেখালাম, এই তীরের কিন্তু কোনো কাজ হয় নাই, এই জন্য সে ডামি অ্যাক্টিভিটি। কিন্তু কেন দেখানো লাগছে, ওই যে লুপটা ক্লোজ হয়েছে সেটা দেখানোর জন্য, এবং ওই যে কন্টিনিউশনটা, যে রিকোয়ারমেন্টটা দেখানোর জন্য, যে এইখানে পাওয়ার কানেক্ট করতে গেলে এই কাজটা আগে শেষ করে আসতে হবে, সেটা দেখানোর জন্য করা হয়েছে। সো ওকে, তারপর আগাইতে থাকলাম। এখন এই যে একদম এই জায়গায় এসে দেখো আবার সিমিলার সিচুয়েশন আমরা ফেস করতেছি। এখানে টেস্টেড সেই ওয়েটাও ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে, আর এদিকে হইলো ওই যে এক্সিস্টিং মেশিন ডিসপোজ সেটাও ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমি দুইটাকে এক জায়গায় ঢুকাইতে পারবো না। সো কি করব, ওই যে কোনো একটাকে হইলে এই সার্কেলটা দিয়ে দিব, যেমন টেস্টেড এটাকে এই সার্কেলটা দিয়ে দিছি, আর ডিসপোজের জন্য আলাদা একটা সার্কেল তৈরি করছি। এখন একইভাবে কি করতে হবে, এখন যদি আমার এই অংশটা না থাকতো তাহলে কি হইতো, এইখানে এসে ওপেন হয়ে আছে, এইখানে এসে ওপেন হয়ে আছে, কিন্তু আমরা বলছি তারে ক্লোজ করে দিতে হবে। সো আমরা তখন কি করছি, এটা থেকে এটাতে একটা ডামি অ্যাক্টিভিটি দিয়ে ক্লোজ করে দিছি। এন্ড তুমি বলতে পারো স্যার ডামি অ্যাক্টিভিটি এইটা থেকে এটার দিকে দিলাম কেন, আমি তো এটা থেকে এটার দিকেও দিতে পারতাম। হ্যাঁ পারতাম, কিন্তু ওই যে আমরা বলছিলাম ম্যানেজমেন্ট একটা আর্ট। সো সেটা চিন্তাটা কিভাবে আসলো দেখো, এখানে এটা ছিল পুরান মেশিনটা ডিসক্লোজ করা, আর এটা হচ্ছে নতুন মেশিনটা টেস্ট করে তাকে ফিক্স করা। সো অবশ্যই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হবে নতুন মেশিনটা, কারণ আমার প্রজেক্টের প্রাইমারি উদ্দেশ্য হলো নতুন মেশিনটাকে জায়গা মতো লাগানো। সেই জন্যই আমি একদম প্রজেক্টের শেষে নতুন মেশিনটা সম্পর্কিত যে ইভেন্টটা ছিল সেখানে এসে শেষ করছি, আর তার জন্য আমি অ্যারোটা নিচের দিকে দিছি, উপরের দিকে আর দিই না। সো এইভাবে আমরা অ্যাক্টিভিটি দেয়া থাকলে বা অ্যাক্টিভিটি না দিয়ে যদি কোনো প্রজেক্টের নাম উল্লেখ করে, সেখান থেকে আমরা অ্যাক্টিভিটি বাইর করব, সেই অ্যাক্টিভিটি গুলাকে সিকোয়েন্সিয়াল অর্ডারে সাজাবো, কোনটা কোনটার উপর ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট সেটা বের করব, এবং তারপরে এরকম একটা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করব। যে এখানে যা তৈরি করলাম অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড, প্রথমটা আগে স্লাইডে করছি, এখানে আবার দেখাইছি। তারপর আমরা কি করব, অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড নেটওয়ার্ক ডায়াগ্রামকে যদি বলে ইভেন্ট ওরিয়েন্টেড এ কনভার্ট করে ফেলতে, তখন আমরা এই যে এখানে যে পদ্ধতি করলাম, পাস্ট টেন্স করে স্টেটমেন্ট গুলোকে সার্কেলের ভিতর ঢুকাইয়া, এবং কখনো যদি দেখি একই সার্কেলে একাধিক স্টেটমেন্ট আসার চেষ্টা করতেছে, তখন এক্সট্রা সার্কেল জেনারেট করে, এবং তারপর কন্টিনিউশনটা আমরা ওই যে ডামি অ্যাক্টিভিটির মাধ্যমে দেখাই ফেলতে পারবো। সো বুঝতে পারছি? জি, স্যার। ওকে, সো
এই স্লাইডগুলোর যে কথাবার্তা এগুলো আমরা অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, এই ইভেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা বলছি বিভিন্ন জিওমেট্রিক শেপ দ্বারা প্রকাশ করা যাইতে পারে, আমরা এখানে সার্কেল ইউজ করবো, এই কথাবার্তাগুলো আমরা বলে ফেলছি, আর রিপিট না করি। সো এখান থেকে দেখো আবার বলি, এই যে ইভেন্ট নিয়ে এত কথাবার্তা বললাম, ইভেন্ট কত রকম হইতে পারে। সো দেখো এখানে বলছে ইভেন্ট 3 রকম হইতে পারে, একটা হচ্ছে টেইল ইভেন্ট, একটা হচ্ছে হেড ইভেন্ট, আর একটা হচ্ছে ডুয়েল রোল ইভেন্ট। এই যদি একটা অ্যারো হয়, অ্যারোর এই মাথাটাকে কি কি বলবা, হেড বলবা না টেইল বলবা? এই মাথাটা হচ্ছে হেড, হ্যাঁ এটা হচ্ছে অ্যারো হেড, আর এই মাথাটা হচ্ছে টেইল। এখন ধরো আমি একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকলাম, এখানে একটা অ্যাক্টিভিটি এ, এখানে একটা ইভেন্ট, এখানে একটা ইভেন্ট, তারপরের অ্যাক্টিভিটি বি, এখানে একটা ইভেন্ট, তারপরের অ্যাক্টিভিটি সি, এখানে একটা ইভেন্ট। এখানে আমি 1 বললাম, এটাকে 2 বললাম, এটাকে 3 বললাম, এটাকে 4 বললাম। আচ্ছা আরেকটা কথা বলি, এই যে ডায়াগ্রাম তৈরি করার পরে, হ্যাঁ নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করার পরে যেখানে সার্কেল গুলা ফাঁকা থাকে, আমি চাইলে সার্কেল গুলাকে সিকোয়েন্সিয়ালি নাম্বারিং করে দিতে পারি। হ্যাঁ এটাতে সার্কেল গুলো আইডেন্টিফাই করতে সুবিধা হয়। যেমন এখানে আঁকার পরে আমরা একদম সিরিয়াল অনুযায়ী, যেহেতু এটা প্রথম অ্যাক্টিভিটি ছিল, হ্যাঁ এটার 2 বানাইছে, এটার 3 বানাইছে, এরকম করে তুমি নাম্বার দিয়ে দিতে পারো, তাহলে পরে বলার সময় সুবিধা হয় আর কি, যে এটা 1 নাম্বার ইভেন্ট, এটা 2 নাম্বার ইভেন্ট। এই জন্যই আমি এখানে আঁকার পরে এই যে সার্কেল গুলাকে 1 2 3 4 ইত্যাদি নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা বলছি তীরের এই পাশটা হলো হেড, এই পাশটা হলো টেইল। সো যেই ইভেন্টটা তীরের টেইলে থাকে তাকে আমরা বলি টেইল ইভেন্ট, আর যেই ইভেন্টটা তীরের হেডে থাকে তাকে আমরা বলি হেড ইভেন্ট। এখন যদি তুমি এই অ্যাক্টিভিটির কথা চিন্তা করো, তাহলে 1 নম্বর ইভেন্টটা এই অ্যাক্টিভিটির টেইলে আসে, সো এইবারটা হইলো টেইল ইভেন্ট। আবার দেখো 2 নাম্বার ইভেন্টটা এর হেডে আসে, সো এ হইলো হেড ইভেন্ট। ঠিক আছে, এর জন্য করছি, কিন্তু এই অ্যাক্টিভিটির জন্য করছি, এই অ্যাক্টিভিটির জন্য করছি। এখন বি তে আসো, বির কথা যদি চিন্তা করি, তাহলে বি এর জন্য 2 নাম্বারটা কিন্তু টেইল ইভেন্ট, কারণ বি এর টেইলে হইলো 2 আছে। আবার 3 নাম্বার বি এর জন্য কিন্তু হইলো হেড ইভেন্ট। সো দেখো কোন ইভেন্ট, এখন যদি 2 নাম্বারের কথা চিন্তা করো, 2 নাম্বারটা এ অ্যাক্টিভিটির জন্য ছিল হেড ইভেন্ট, কিন্তু বি অ্যাক্টিভিটির জন্য সে টেইল ইভেন্ট। সো একটা ইভেন্ট সে কারোর জন্য হেড, কারোর জন্য টেইল, এই টাইপের ইভেন্টকে বলা হয় ডুয়েল রোল ইভেন্ট। যেমন যদি 3 নাম্বারের দিকে তাকাও, 3 নাম্বারও কিন্তু বি এর জন্য টেইল হেড, কিন্তু সি এর জন্য টেইল, সো এই ডুয়েল রোল ইভেন্ট। সো এইরকমই যে ইভেন্ট এরর টেলে থাকে সেটা টেইল ইভেন্ট, যেটা এরর হেডে থাকে সেটা হেড ইভেন্ট, আর মধ্যবর্তী ডায়াগ্রামের ভিতরের দিকে, হ্যাঁ ফাইনাল প্রথমটা শুরুটা ছাড়া শেষেরটা ছাড়া মাঝখানে যে ইভেন্টগুলো থাকে ওগুলা সবসময় কিন্তু ডুয়েল রোল ইভেন্টই থাকে। ওগুলা কোনো অ্যাক্টিভিটির জন্য হেড হয়, আবার কোনো অ্যাক্টিভিটির জন্য টেইল হয়। আবার এই যে 1 নম্বর ইভেন্টটা, সেটা কিন্তু এই যে টোটাল যে নেটওয়ার্ক তার জন্য একদম ইনিশিয়াল ছিল, এই জন্য 1 নম্বর যেটা তাকে আমরা ইনিশিয়াল ইভেন্টও বলতে পারি। আবার দেখো 4 নাম্বার যেটা, সেটা পুরা প্রজেক্টের জন্য শেষ ইভেন্ট ছিল, সো এটাকে আমরা ফাইনাল অথবা এন্ড ইভেন্টও বলতে পারি। সো দেখো আমরা তিন রকম, আর সাথে হলো আরো 2 রকম, টেইল ইভেন্ট, হেড ইভেন্ট, ডুয়েল রোল ইভেন্ট, তারপর হলো ইনিশিয়াল ইভেন্ট, আর হচ্ছে ফাইনাল অথবা এন্ড ইভেন্ট। এরকম 5 টাইপের ইভেন্টের কথা জানলাম, শুনলাম, বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এই কথাগুলোই এখানে বলা আছে, টেইল ইভেন্ট, হেড ইভেন্ট ইত্যাদি এই কথাগুলো বলা আছে, আমি অলরেডি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিছি। এখন আসি, এই যে একটা নেটওয়ার্ক ডায়াগ্রামে অনেকগুলো ইভেন্ট থাকে, এই ইভেন্টগুলার পরস্পরের সাথে পরস্পরের কিছু সম্পর্ক থাকে, কিসের ভিত্তিতে? কে কার আগে আসলো, কে কার পরে আসলো।
সো এরকম অর্ডার বা সিকোয়েন্সের ভিত্তিতে ইভেন্টকে দুই ভাগে ভাগ করা যায়। এক ধরনের ইভেন্টকে বলি আমরা সাকসেসর ইভেন্ট, আরেক ধরনের ইভেন্টকে আমরা বলি প্রিডেসেসর ইভেন্ট। সাকসেসর এবং প্রিডেসেসর। এখন সাকসেসর এবং প্রিডেসেসর এই শব্দগুলোর মানে কি আমরা জানি? বাংলা মানে আমরা জানি, বলতে পারবা? সাকসেসরের বাংলা কি, প্রিডেসেসরের বাংলা কি? আচ্ছা আমি বলি, সাকসেসরের বাংলা হচ্ছে উত্তরসূরি। আশা করছিলাম পারবা। ইংরেজিতে এত দুর্বল হলে আর কোথায় কি হয় বলো? সাকসেসরের বাংলা হচ্ছে উত্তরসূরি, আর প্রিডেসেসরের বাংলা হচ্ছে পূর্বসূরি। কিরকম? ধরো, হ্যাঁ আমি লাইনে দাঁড় করাইলাম, এখানে হচ্ছে আমার বাবা, হ্যাঁ ফাদার, তারপরে এখানে হইলাম আমি, আর এখানে হইলো আমার গ্র্যান্ডফাদার। সো এখন দেখো, মাঝখানে যদি আমার বাবাকে মাঝখানে রেফারেন্স ধরি, তাহলে আমি আমার বাবার সাকসেসর, আর আমার দাদা আমার বাবার হচ্ছে প্রিডিসেসর। সো ব্যাপারটা এইরকম। সো একটা ইভেন্টের পরের সবগুলো ইভেন্টকে বলা যায় তার সাকসেসর, আর একটা ইভেন্টের আগের সবগুলো ইভেন্টকে বলা যায় তার প্রিডিসেসর। কিরকম? এই ডায়াগ্রামটার দিকে দেখো, হ্যাঁ 5টা ইভেন্ট আর 6টা অ্যাক্টিভিটি নিয়ে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো দেখো 2 3 4, এটা 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 এবং এটা, এরা প্রত্যেকেই 1 নাম্বারের পরে আসছে। সো 2 3 4 এবং 5 এরা হলো 1 নাম্বারের সাকসেসর। আবার দেখো 2 3 4 এর মধ্যে 2 3 4 এই তিনটা 1 নাম্বারে ঠিক পরে আসছে, 5 নাম্বার কিন্তু এক স্টেপ পরে গিয়ে আসছে। সো যেই ইভেন্টগুলা 1 নাম্বার ইভেন্টে জাস্ট পরে আসছে তাদেরকে আমরা বলি ইমিডিয়েট সাকসেসর। ইমিডিয়েট সাকসেসর। সো সেক্ষেত্রে ঘটনা কি ঘটলো? 2 3 4 এবং 5 এরা প্রত্যেকে 1 নাম্বারের সাকসেসর। তার মধ্যে 2 3 4 এরা হলো 1 নাম্বারের ইমিডিয়েট সাকসেসর। সো এবার আসি প্রিডিসেসরে। এই ডায়াগ্রাম থেকেই দেখো 1 2 3 4 এরা প্রত্যেকেই 5 নাম্বারের আগে আসছে। তাহলে 1 2 3 4 এরা প্রত্যেকে 5 নাম্বারের প্রিডিসেসর। কিন্তু দেখো 2 3 4 এরা 5 নাম্বারের জাস্ট আগে আসছে। তাহলে 2 3 4 এরা হলো 5 নাম্বারের ইমিডিয়েট প্রিডিসেসর। সো ব্যাপারটা এরকমই, একটা ইভেন্টের পরে যত ইভেন্ট আসে প্রত্যেকেই তার সাকসেসর, আর একটা ইভেন্টের আগে যত ইভেন্ট আসে প্রত্যেকেই তার প্রিডিসেসর। এর মধ্যে যে ইভেন্টগুলো একটা ইভেন্টের ইমিডিয়েট পরে আসে সেগুলো হলো তার ইমিডিয়েট সাকসেসর, আর যে ইভেন্টগুলো একটা ইভেন্টের ইমিডিয়েট আগে আসে সেগুলো হলো ওই ইভেন্টের ইমিডিয়েট প্রিডিসেসর। বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো এবার আসি অ্যাক্টিভিটি। এতক্ষণ ইভেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলছি, এবার অ্যাক্টিভিটি নিয়ে একটু কথাবার্তা বলি। অ্যাক্টিভিটি কি জিনিস আমরা অনেকবার বলছি, এবং অ্যাক্টিভিটিকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা যায় সেটা আমরা বলছি। যেমন এই যে এই একটা অ্যাক্টিভিটি, তাহলে তেমন ফুল নাম লিখতে পারে। কয়ভাবে প্রকাশ করা যায় সেটা বলি। অ্যাক্টিভিটির পুরো নাম লিখতে পারি এরোর নিচে, কিন্তু অনেক সময় বলছে ওইটা নাম অত বড় হয়ে যায়, এরোর নিচে লিখলে খারাপ লাগে বা লেখার জায়গা পাওয়া যায় না। তখন আমরা কোনো ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই এফ জি এইচ পি কিউ ইত্যাদি দিয়ে প্রকাশ করতে পারি, এবং পাশে বা পরের পেজে আমরা লিখে দিব যে আমরা পি বলতে কি বুঝাইছি, কিউ বলতে কি বুঝাইছি। আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হলো অ্যাক্টিভিটির আগে এবং পরে ইভেন্ট থাকে, এবং ইভেন্টগুলো যদি নাম্বারিং করা থাকে, যেমন এখানে দেখো এই যে এই অ্যাক্টিভিটিটা তার আগের এবং পরের ইভেন্টগুলা হেড আর টেইল ইভেন্টের নাম্বারিং করা আছে।
সো আমরা এই অ্যাক্টিভিটিটাকে চাইলে কোঅর্ডিনেটের মতো প্রকাশ করতে পারি, যে প্রথমে হচ্ছে টেইল ইভেন্ট কমা দিয়ে হেড ইভেন্ট। সো আমি যদি 2,3 বলি তাহলে আমি বুঝতে পারবো এই অ্যাক্টিভিটিটা। সো দেখলাম 3 ভাবে প্রকাশ করা যায়। এক, তুমি পুরা নাম লিখতে পারো অ্যাক্টিভিটির, অথবা তুমি কোনো ক্যাপিটাল লেটার সংকেতের মাধ্যমে লিখতে পারো, ABCD PQ ইত্যাদি ক্যাপিটাল লেটার সংকেত দিয়ে সেটা লিখতে পারো। আর হইলো ওই অ্যাক্টিভিটির টেইল এবং হেড ইভেন্টকে কমা দিয়ে কোঅর্ডিনেটের মতো করেও লিখতে পারো। বুঝতে পারছি? সো পরে প্রবলেমে দেখবা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, সো একটু আগে যেমন সাকসেসর ইভেন্ট প্রিডিসেসর ইভেন্ট দেখলাম, মানে ইভেন্টগুলোর পরস্পরের সাথে সম্পর্ক, তেমনি ভাবে অ্যাক্টিভিটিগুলোরও পরস্পরের সাথে এরকম সম্পর্ক থাকে। হ্যাঁ, তাদের হলো ডিপেন্ডেন্সি ইনডিপেন্ডেন্সির উপর ভিত্তি করে, মানে কে কার উপর ডিপেন্ডেন্ট বা কোনগুলো ডিপেন্ডেন্ট না। একটু আগে আরো বেশ কিছুক্ষণ আগে আমরা ডিপেন্ডেন্সি ইনডিপেন্ডেন্সি ইত্যাদি কিন্তু পড়ছি, যে অ্যাক্টিভিটি কিভাবে ডিপেন্ডেন্ট হয় কিভাবে ইনডিপেন্ডেন্ট হয়। সো সেই ডিপেন্ডেন্সির উপর ভিত্তি করে তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপের উপর ভিত্তি করে আমরা অ্যাক্টিভিটি গুলাকে দুই ভাগে ভাগ করতে পারি। একগুলাকে বলি প্যারালাল, আরেকগুলাকে বলি সিরিয়াল। প্যারালাল কি? প্যারালাল গুলা হচ্ছে যেগুলা ইন্ডিপেন্ডেন্ট, মানে একই সময় করা যায়, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। যেমন ওই যে উদাহরণ দিয়েছিলাম, তোমার ইলেকট্রিক ফিটিং ফিক্স করা আর স্যানিটারি ফিটিং ফিক্স করা, এটা কিন্তু একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, আমি চাইলে একই সময় করতে পারি। সো এই টাইপের যে অ্যাক্টিভিটি গুলা যাদেরকে সাইমালটেনিয়াসলি মানে একই সময়ে করা যায় এবং একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, তাদেরকে বলি আমরা প্যারালাল অ্যাক্টিভিটিস। আবার কিছু কিছু অ্যাক্টিভিটি থাকে যেগুলো একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, মানে একটা শেষ না করে আরেকটা করা যাবে না, তার মানে সাইমালটেনিয়াসলি একই সময় করতে পারবা না। উদাহরণ দিলাম, এই যে এক্সকাভেট ফাউন্ডেশন, ফাউন্ডেশনের এক্সকাভেশন ছাড়া আটমিক ফাউন্ডেশনের কংক্রিটিং করতে পারবা না। সো তার মানে এই অ্যাক্টিভিটিটা কিউ যে অ্যাক্টিভিটি যেটা কংক্রিট ফাউন্ডেশন, সেটা তখনই করা যাবে যখন এক্সকাভেশন কমপ্লিট হবে, তার মানে এটা এটার উপর ডিপেন্ডেন্ট। সো এদেরকে আমরা বলি সিরিয়াল অ্যাক্টিভিটিস। সো তার মানে যে অ্যাক্টিভিটিস গুলা ইন্ডিপেন্ডেন্ট এবং সাইমালটেনিয়াসলি করা যায় সেগুলা হইলো প্যারালাল অ্যাক্টিভিটিস, আর যে অ্যাক্টিভিটিস গুলা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট এবং একই সময় একই সাথে করা যায় না, একটা শেষ করেই আরেকটা করতে হয়, তাদেরকে বলা হয় সিরিয়াল অ্যাক্টিভিটিস। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর ডামি অ্যাক্টিভিটিস কি সেটা কিন্তু অলরেডি বলে ফেলছি ওই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে। আবারও বলি, ডামি অ্যাক্টিভিটি হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটি কোনো রিসোর্স কনজিউম করে না, তাকে করতে কোনো রিসোর্স লাগে না, কারণ এটা আদৌ কোনো কাজ না। কিন্তু তাকে আমরা কেন ইউজ করি? তাকে আমরা ইউজ করি যাতে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামের সিকোয়েন্সটা ঠিকঠাক থাকে এবং নেটওয়ার্ক ডায়াগ্রামটা ওপেন হয়ে না যায়। এবং কি দ্বারা প্রকাশ করি? ড্যাশ অ্যারো, ড্যাশ বা ডট অ্যারো দ্বারা প্রকাশ করি। ড্যাশ লাইন দিয়ে করতে পারো, ডট দিয়ে করতে পারো, ডট অথবা ড্যাশ অ্যারো দ্বারা আমরা এটাকে প্রকাশ করি। সো এবার আসি, এবার আমরা কি করব? এবার আমরা একটা প্রবলেম করব, এক্সাম্পল করব। একটু ভালো করে দেখো। দেখো এখানে আমাদেরকে একটা প্রজেক্টের কথা বলা হয়েছে এবং বলছে যে এই প্রজেক্ট করতে গেলে 6টা অ্যাক্টিভিটি করা লাগে, এ থেকে শুরু করে এ বি সি ডি ই এফ, এই 6টা অ্যাক্টিভিটি করা লাগে। এখন এই অ্যাক্টিভিটি গুলার পরস্পরের সম্পর্ক, এই যে একটু আগে যে পড়ে আসছি যে অ্যাক্টিভিটি গুলা কোনটা কোনটার আগে থাকে কোনটা কোনটার পরে থাকে, সেই সম্পর্কগুলা দেয়া আছে। কিভাবে দেয়া আছে দেখো, বলছে এ ইজ দ্য ফার্স্ট জব টু বি পারফর্মড। এই যে অ্যাক্টিভিটিটা সেটা হলো সবার আগে করতে হবে। বলছে বি অ্যান্ড সি ক্যান বি ডান কনকারেন্টলি, মানে বি আর সি এই দুটাকে একই সময় সাইমালটেনিয়াসলি করা যায়, তার মানে এই দুইটা কিন্তু প্যারালাল অ্যাক্টিভিটি, কিন্তু তাদের একই সময়ে করা যাবে তখনই যখন কি বলছে মাস্ট ফলো এ শেষ করেই তোমাকে বি আর সি কে একই সময় করতে হবে।
এ শেষ হওয়ার আগে করা যাবে না। তারপর বলছে বি মাস্ট প্রিসিড ডি, তার মানে কি বি হচ্ছে ডি এর পূর্বসূরি, তার মানে ডি হইল বি এর উত্তরসূরি। মানে কি, মানে হলো বি শেষ করার পরে তখন তুমি ডি শুরু করতে পারবা। আবার বলছে ই মাস্ট সাকসিড সি, মানে ই সি এর উত্তরসূরি, মানে সি শেষ করার পরে তুমি ই শুরু করতে পারবা। কিন্তু যেখানে বলছে কিন্তু কি, ইট ক্যানট স্টার্ট আনটিল বি ইজ কমপ্লিট, মানে সি এর পরে তুমি শুরু করবা কিন্তু তখনই শুরু করবা যখন এর আগে বি কমপ্লিট হয়ে যায়। এখানে কিন্তু প্যাচটা মারছে যে সি এর পরে ই শুরু করতে পারবা কিন্তু মেক শিওর তার আগে বিটাও কমপ্লিট হয়ে গেছে। আর একদম শেষে বলছে এফ হচ্ছে লাস্ট অপারেশন, মানে লাস্ট অ্যাক্টিভিটি, এবং ইজ ডিপেন্ডেন্ট অন দি কমপ্লিশন অফ বোথ, মানে এফ এর আগে যেই দুইটা ছিল ই এবং ডি, এই দুইটা কমপ্লিট হইলেই তুমি এফ শুরু করতে পারবা, তার আগে পারবা না। এখন এই যে 6টা অ্যাক্টিভিটি এবং তাদের মধ্যে যে রিলেশনশিপ দেয়া আছে, এটা থেকে আমাদেরকে এখন একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে হবে। সো দেখি আমরা পারি কিনা। তাহলে আমরা এই যে এবিসিডি এ প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে অ্যারো দ্বারা প্রকাশ করব। সো বলছে এটা হইলো সবার আগে করতে হবে। সো একটা অ্যারো এখানে আঁকলাম এবং ধরে দিলাম এটা হচ্ছে এই অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটির শুরুতে এবং শেষে একটা করে ইভেন্ট আসতে হবে, চলে আসলো। তারপর বলছে বি আর সি এই দুইটাকে একই সময় করা যাবে, প্যারালাল অ্যাক্টিভিটি একই সময় করা যাবে এবং মাস্ট ফলো এ, মানে এর পরে শুরু করতে হবে। সো এ তো এখানে শেষ হয়ে গেল, তখন এটাকে এখানে আসি। এখান থেকে আমরা একদিকে বি একদিকে সি দুইটাকে শুরু করাই দিলাম একই সময়, এটা বি এটা সি। সো একইভাবে এখানে একটা ইভেন্ট আর এখানে একটা দিয়ে দিলাম। তারপরে কি বলছে বি মাস্ট প্রিসিড ডি, মানে বি হইল ডি এর পূর্বসূরি, তার মানে ডি বি এর পরে থাকবে। তো এখান থেকে আরেকটা আঁকলাম এবং ধরে নিলাম এটা হচ্ছে ডি, একটা ইভেন্ট এখানে দিয়ে দিলাম। আবার বলছে ই মাস্ট সাকসিড সি, মানে সি এর পরে ই আসবে। কিন্তু দেখো আরেকটা কথা কি বলছে, সি এর পরে ই তখনই আসবে যখন বি কমপ্লিট হয়ে যায়। তো এখান থেকে দেখে মনে হইতেছে সি শেষ করে আমি ই শুরু করতে পারবো, কিন্তু আমাকে তো সেটা বল নাই, বলছে তার আগে বিও কমপ্লিট করতে হবে। তো এখন যদি আমি এখানে একটা ডামি অ্যাক্টিভিটি দিয়ে দিই, এখন কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে যে ই শুরু করতে পারবো সি এর পরে, কিন্তু তার আগে বিটাও কমপ্লিট হইতে হবে। এই যে দেখো ডামি অ্যাক্টিভিটির ব্যবহার, সিকোয়েন্সটা লজিকটা ঠিকঠাক দেখানোর জন্য আমি তারা আরোপ করলাম, কিন্তু আসলে এখানে এই অ্যাক্টিভিটিতে কোনো কাজ হয় না, এটা কোনো অ্যাক্টিভিটি না। কিন্তু কেন দেখানো লাগছে, এই যে এখানে যে লজিকটা ছিল সেই লজিকটা ফুলফিল করার জন্য। এরপরে আমাদেরকে বলছে লাস্ট অপারেশন হলো এফ, এফ তখনই করা যাবে যখন ডি আর ই এই দুইটাই কমপ্লিট হয়। সো আমাকে আগে দেখাইতে হবে ডিও কমপ্লিট হয়েছে ইও কমপ্লিট হয়েছে। সো ডি থেকে ইতে আমি একটা এরকম ডামি অ্যাক্টিভিটি দিয়ে দিই এবং সেখান থেকে তারপর এফ কে দিয়ে এখন আমি কিন্তু দেখাইতে পারতেছি যে এফ শুরু হয়েছে কি, ডিও শেষ হয়েছে ইও শেষ হয়েছে, দুইটা শেষ হওয়ার পরে এফ শুরু হয়েছে। সো এটা একটা পদ্ধতিতে আমি এঁকে ফেললাম, যেই রিলেশনশিপ গুলা দেওয়া ছিল সেগুলো ইউজ করে। কিন্তু এখন আমি যদি শৈল্পিক দিক দেখি, বলি যে এটা কি সুন্দর হয়েছে না এটা সুন্দর হয় না, এর থেকে এটাকে বেটার করার অপশন ছিল, সেটা কিভাবে সেটাই এখন দেখাবো। সো সেটা আমরা দেখার চেষ্টা করি। আমি এখানে একটু মুছবো, মুছে আবার সেটা দেখাবো। দেখো আমি শেষের অংশটা মুছে দিই, এখান থেকে যা করছি এই অংশটা মুছে দিই। আমি এখানে আসলে কি করব, দেখো ডি আর ই এই দুইটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু এফ শুরু হয়েছে। সো এই দুইটাকে দুইটা আলাদা আলাদা ইভেন্ট না করে আমি যদি মাঝখানে একটা ইভেন্টই দিই এবং এখান থেকে দেখাই এই যে ডি এসে এখানে শেষ হয়েছে ই এসে এখানে শেষ হয়েছে, এবং বাদ বাকিটুক যদি মুছে দিই, এই যে এইটুক মুছে দিলাম, তারপর এইটুক মুছে দিলাম, এবং এখান থেকে যদি এখন আমি, এটা ছিল ডি, এখান থেকে যখন আমি এফটা দিয়ে দিব,
দেখো একই কথা, কিন্তু এখন দেখতে আরেকটু সুন্দর হয়েছে। ওই যে বলছিলাম আর কি আগে যে ম্যানেজমেন্ট হলো সায়েন্স আবার আর্টও। সো এখানে আর্টের অনেক কিছু করার সুযোগ থাকে, এবং আর্ট সবসময় যত বেশি সুন্দর হয় তত বেশি নাম্বার পাওয়া যায়। সো আমি প্রথম যে ডায়াগ্রামটা আঁকলাম সেটা ভুল হয়েছে কেউ বলতে পারবে না, কিন্তু সেটা আঁকলে তুমি 10-এ 10 পাবা না। কিন্তু যে হইলো এরকম করে এঁকে দিতে পারবে সে 10-এ 10 পাবে। অনেকটা ওই যে বায়োলজি পড়ছো তোমরা ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটে, সেখানে বিভিন্ন ছবি আঁকতে হইতো, যে এই যে কোষ বিভাজন দেখাও, বা হচ্ছে ওই যে কি জানি এই কাণ্ডের প্রস্থচ্ছেদের ছবি এঁকে দেখাও, ইত্যাদি ইত্যাদি ছিল। সো ওইখানে ছবি সবাই আঁকতো, এবং ওই একটা ধরো কোষের ভিতরে কি কি এলিমেন্ট থাকে সেই ছবি সবাই আঁকছে, সবাই এলিমেন্ট দিছে, কিন্তু যার আঁকাটা সুন্দর সে কিন্তু বেশি নাম্বার পাইতো, ওই যে আর্টের কারণে, একই সাথে সায়েন্স এবং আর্ট। সো এই জন্য এরকম নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে দিলে শুরুতে একটা রাফ পেজে পেন্সিল দিয়ে আঁকবে, এবং আঁকার সময় দেখবা যে তোমার অনেকবার মুছামুছি করতে হচ্ছে, আবার ঠিক করতে হচ্ছে। তারপর ফাইনাল যেটা দেওয়া যাবে চিন্তা করে দেখবা ওইটাকে আরেকটু সুন্দর করা যায় কিনা, এবং যদি হাতে সময় থাকে, হাতে সময় না থাকলে যা পাইছি তাই ভালো। যদি হাতে সময় থাকে তাহলে একটু দেখে সুন্দর করা যায় কিনা। কিছু কিছু জিওমেট্রিক শেপ একটু কনভার্ট করে দিয়ে সুন্দর হয়। হ্যাঁ, এখানে আমরা ওই জায়গায় যা ছিল তার থেকে আমরা দেখো দুই পাশে দুইটা ট্রায়াঙ্গেল আনাতে, এখন জিনিসটা দেখো এই যে এখান থেকে যদি দেখো জিনিসটা কিন্তু সিমেট্রিক হয়ে গেছে, ডান পাশ বা পাশ দেখতে একই রকম, সেরকম দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। তো এইরকম এই সৌন্দর্য বোধগুলো তোমার মধ্যে কাজ করতে হবে। বুঝতে পারছি কি? জি স্যার। সো এটাই দেখো এর পরের স্লাইডে আমরা স্টেপ বাই স্টেপ এই ছবিটা আঁকলাম। আরেকটা এক্সাম্পল, আচ্ছা একটু ওকে ঠিক আছে, আজকে আর আর কন্টিনিউ করবো না, পরেরটা করতে আবার বেশ সময় লাগবে, সেটাতে আর যাব না। সো আজকে এই পর্যন্ত আমরা থামবো। যা পড়ছি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর যারা অ্যাটেন্ডেন্সটা দাওনি এখনো তারা কমেন্টে তোমার আইডিটি গুলো লিখে দাও, যার যার আইডি লিখে দাও। সো আমরা আচ্ছা তোমাদের ক্লাস টেস্ট কি কবে হবে সেটা বলা হয়েছিল? জি না স্যার। এর এর আগে কি ওই আগে কি ঠিক করছিলাম না আগে কখনোই করি নাই? স্যার আগে ঠিক করছিলেন স্যার, তখন আমাদের স্যার অনলাইন ক্লাস পড়ে গেছিল স্যার। আচ্ছা, সো নেক্সট উইকে যদি দিতে বলি তাহলে দিয়ে দিবা? জি স্যার। নেক্সট জি উইকে স্যার, রবিবারে দেওয়া যায়। আচ্ছা নেক্সট উইকে কিবার ক্লাস হয় তোমাদের? সপ্তাহে কি স্যার, বার? স্যার রবি এবং রবিবার স্যার, মঙ্গল। আর স্যার আর আজকে বার স্যার। আচ্ছা তাহলে কবে দিবা তোমরা ডিসাইড করো, স্যার, রবিবার দিবা? রবিবারে দেই। রবিবারে দেই স্যার। সবাই রাজি রবিবারে? জি স্যার। কারো আপত্তি থাকলে হাত তোলো, রবিবারে কারো আপত্তি আছে কিনা হাত তোলো। আমার মনে হয় আপত্তি থাকার কারণ নেই, কারণ এটা তো আমাদের গত সপ্তাহে দিয়ে দিতে হইতো বা এই সপ্তাহে দিয়ে দিতে হইতো। হ্যাঁ, তা আমরা স্যার। পিছাইলাম। সো রবিবার কয় তারিখ হয় বাবা দেখো তো? স্যার 22 তারিখ। 22 তারিখ, তাহলে 22 ফেব্রুয়ারি। জি স্যার। ফেব্রুয়ারি আমরা ক্লাস টেস্ট 1 নিয়ে নিব। আগের যে সিলেবাস সেটাই একটু দেখে আসবা, বুঝে আসবা, তাহলেই হবে। আচ্ছা, সো তাহলে ক্লাস টেস্ট ফিক্স হয়ে গেল। হ্যাঁ, 22 ফেব্রুয়ারি। আর আজকে যা পড়াইলাম কারো কোথাও কোনো সমস্যা আছে আমি বলি এগুলা বাসায় দেখবা। হ্যাঁ, দেখে যদি কোথাও প্রবলেম ফেস করো নেক্সট ক্লাসে আমাকে আবার জিজ্ঞাসা করবা, কারণ এই বেসিক গুলো না পারলে সামনে আমরা অনেক বড় বড় প্রবলেম করবো, সেগুলো আমরা পারবো না। স্যার নেক্সট ক্লাসে যদি স্যার একটা ওভারভিউ দিতেন স্যার, খুব শর্ট টাইমে, খুব ভালো হতো স্যার। আচ্ছা, এই টাইপের প্রবলেম আমরা আরো সামনে আরো করবো, তো তখন ওদের দেখবো। জি স্যার। ওভারভিউ দিতে গেলে কি এখন দেখো সিলেবাসটা হিউজ, আর নেক্সট ক্লাসে যদি আবারও এর পিছিয়ে হইলে আবারও 20-50 মিনিট নষ্ট করি তাহলে আমরা আগাবো।